আজকে আমি শোনাবো আমৃত্যু ভালোবাসি তোকে, সালমা চৌধুরীর লেখা পর্ব 1। 7 বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরছে আবির। এই 7 বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবির, তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে। আবিরের বাবা চাচা 3 জন। আবিরের বাবা সবার বড়, নাম আলী আহমেদ খান। তানবীরের বাবা মেজো, নাম মোজাম্মেল খান। ছোট চাচুর নাম ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানভীর খান, মেয়ের নাম মাহদিবা খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এক ছেলে, মিম আর আদি। এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় গাঁথা। 5 ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাই করেননি। SSC পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মণি। আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খানবাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। 18 বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া। বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনই দূরত্ব বেড়েছে মানসিকতার। 7 বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। 6 ফিট লম্বা ছেলেটা, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি চাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে, যখন তার বয়স ছিল 18। সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে 24 বছরের যুবক। এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি। সে বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে 2 বছরের ছোট, কিন্তু দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই 7 বছরে একবারের জন্যে বাড়ি ফেরেনি আবির, তবে প্রতিনিয়তই কথা হয়। আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে। তারপর বাড়ি ফিরে 3 জন। বাড়িতে যেন হইচই রই রই ব্যাপার, হবে নাই বা কেন। বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছেন মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির। মমতাময়ী মাকে সেই 7 বছর আগে ছুঁয়েছিল। আজ এত বছর পর গায়ের ছোঁয়া পেল আবির। মা চাচিদের সালাম করল। সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এরই মধ্যে উদয় হলো মিম আর আদির। মিমের বয়স 14 বছর আর ছোট ভাই আদির বয়স মাত্র 10 বছর। আদি এই বাড়ির সবচেয়ে ছোট। আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির 3 বছর হয়েছে মাত্র। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চেনে। দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে। আবিরও জড়িয়ে ধরেছে আদিকে। মিম ও আবিরের পাশে বসেছে, খোশ গল্প করছে সবাই মিলে। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবি তারপর উঠবি। আবির তানভীরের দিকে তাকিয়ে বলল, ওই লাগেজটা নিয়ে আয় তো। তানভীর একটা লাগেজ টান দিতে যাবে, আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে, ওইটার তো ছবি না। তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়।
তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো। লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার ওইটা কার। আবির শরবত খেতে খেতে উত্তর করছে। আদির জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক্স বক্স, মা কাকিদের জন্য অনেক গিফট, তানভীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ, অন্যান্য গিফট। আলাদা আরেকটা ল্যাপটপ আছে। মিম জিজ্ঞেস করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? আবির উত্তর দেই না, এটা মেঘের। মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা? আবির বলছে ওর তো এইচএসসি পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে, তাই নিয়ে আসলাম। মিম আমার জন্য নিয়ে আসতে একটা। আবির অবলীলায় হেসে উত্তর দেই তোর 18 বছর বয়স হলেই তোকেও কিনে দেব, চিন্তা করিস না। বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান। আবির চাচ্চুকে দেখেই সালাম করতে যায়। চাচ্চু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে। ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো। ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতে চাচ্চুকে দিল। বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির। মেজ চাচ্চু মানে মোজাম্মেল খান বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির। লাগেজে পরে আছে একটা বক্স যেটা শপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ। আদি জিজ্ঞেস করলো ভাইয়া ওইটা কার? আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো এগুলো মেঘকে দিয়ে দিও, আমি রুমে যাচ্ছি। ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন মেঘ কোথায়? হালিমা খান উত্তর করলেন ও তো কোচিংয়ে গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল, হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমি কোন রুমে থাকবো? ছেলের এমন প্রশ্নের জন্য মা হালিমা খান হতভম্ব হয়ে পড়লেন। তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর রুম তোরই আছে, আজ সকালেই পরিষ্কার করা হয়েছে। আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানভীর এগিয়ে আসে। আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয়, নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহদিবা খান মেঘ। মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে আপু আপু, আবির ভাইয়া এসেছে। মেঘ সিঁড়ির দিকে তাকায়, লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, শুধু পেছনটা দেখা যাচ্ছে। মেঘ ভেতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায়। ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে। মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে বলেন তোর জন্য গিফট এনেছে। মেঘ তাকিয়ে বলে কি গিফট? হালিমা খান চোখে ইশারা দিলেন সোফায় রাখা ল্যাপটপের দিকে। চোখ পড়ে মেঘের, ছুটে যায় ল্যাপটপের কাছে, জিজ্ঞেস করে এটা কি আমার? মিম বলে হ্যাঁ আপু, এটা তোমার। বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ, যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে। সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যজনিত নয়নে দেখছে আবির। সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের 12টা বছর কাটিয়েছিল, যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কে বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে, হাতে টাওয়াল নিয়ে মাথায় চুল মুছতে মুছতে। খাটে বসে আছে
তানভীর। লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে। তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি হলো, কিছু বলবি? তানভীর মুচকি হেসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওইটাতে? আবিরের চক্ষুদায়ে উদ্বেগ স্পষ্ট। চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দেই, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ মন। কী করব বলো? স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির। কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হয় না। তানভীর ভাইয়ের আপত্তিস্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছুই বলেনি, শুধু জিজ্ঞেস করে, বিকালে কি বের হবে? আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোণায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা জামাই অসাধারণ সুন্দর, 2টা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের 3 পিস। ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলোর উপরে ছোট একটা চিরকুট লেখা, অ্যাডমিশনের পরে পড়বি। তার সাথে একটা ছোট বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 13 প্রো ম্যাক্স মোবাইলের বক্স। ফোন দেখে মেঘের চক্ষু চড়ক গাছ। অনেক দিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ। ইন্টার 2nd ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ, প্রাইভেট, কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল, তখন আলভির তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে। সিমটাও ছিল তানভীরের। বাসার মানুষের বাহিরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু তানভীর মেঘকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তানভীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা। অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে, এ যেন মেঘ না চাইতেই জল। আনমনে ভাবছে, মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই। এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির। হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। আদি, ভাইয়া তোমায় খেতে ডাকছে। আবির, যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকাল 4টা বাজে, সবার খাওয়া শেষ অনেক আগেই। মালিহা খান বসে ছিলেন ছেলের জন্য। ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন, কোথাও যাবি? আবির বলল, হ্যাঁ একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলা যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ। সব খেতে পারেনি, যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। এর মধ্যে তানভীর হাজির। শান্ত কণ্ঠে বলল, ভাই আমি রেডি, এখন যাবে নাকি লেট হবে? এখনই বের হব। মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলছেন, গাড়ি নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। গাড়ি লাগবে না আম্মু। 2 ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলের নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই তানভীর সব সময় মেঘকে চোখে চোখে রাখে। কি করছে কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কি না, সব কিছুই দেখাই যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। এ কেমন দুমুখ ব্যবহার?
তানভীর যতক্ষণ বাসার বাইরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন। তানভীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলে ছোট দুইটা তাই করে। মেঘ আর আবিরের এখনও দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও 2 ঘন্টা আগে। মেঘ, মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ দেখে। আলী আহমেদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলেন, আবির কোথায়? মালিহা খান উত্তরে বলল, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কি কাজ আছে। আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর করল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে কি? প্রশ্ন করলেন আলী আহমেদ খান। আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা আছে, কোচিংয়ের সাথে কুলাতে পারছি না, প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে। আলী আহমেদ খান বললেন, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসব, কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি, তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শোনে না, আর না শোনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে, পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা পেয়ে যাও। জি বড় আব্বু, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন। এবার উত্তরটা মিম দিল, হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বস। 3 ভাই বোন কোনো কথা না বলে 3 দিকে যার যার রুমে চলে যাচ্ছে। রাত 9টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর। খাবার টেবিলে খেতে বসেছেন 3 ভাই আর আদি। মিম, মেঘ কেউ নেই। রান্নাঘরে 3 যা খাবার রেডি করছেন। বিকেলে আবির সাদা শার্ট পরে গিয়েছিল, সাদা শার্টের 2-3 জায়গায় একটু একটু রক্ত লেগে আছে, আর আবিরের হাতে 3টা 1 টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ইকবাল খানের। কে রে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান। কি হয়েছে আবির? বুকের ভেতর ছ্যাদ করে উঠেছে। একমাত্র ছেলের শরীরে একটা আঁচড়ও মা সহ্য করতে পারে না। আবির, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, খাবে না? না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই। তাই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখে মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল? তানভীর, চাচ্চু, আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনো দেখেইনি তাকে। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে। সে শুধু চাচ্চু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার। আহমেদ আলী খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন, সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। তানভীর, আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার। আলী আহমেদ খান, থাক, আমায় কিছু বোঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো, অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়ায়। তানভীর, জি বড় আব্বু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কেন মারামারি করবে? এত বছর বাহিরে ছিল ছেলেটা, এখানে ওর কে এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই পচা, রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়। ভীতিতে
রুদ্ধ হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে ওই চাঁদটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল। এক মুহূর্তের জন্য সরছে না, পল্লবও পড়ছে না একটিবার তার দুর্বদ্ধ দৃষ্টি। হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়েচড়ে দাঁড়ায়, দৃষ্টি সরিয়ে নেই চাঁদ থেকে, ঘাড় ঘুরিয়ে দেখে নেই মানুষটাকে। তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চাই, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো, তাই আমাকে সাবধান করেছে, বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করলো আবির। না, তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলল। তানভীর উত্তর দিল। আবির, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? তানভীর, ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি।